মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও 2 শিক্ষার্থীর মৃত্যু, চোখের পানিতে শেষ বিদায় মাহিয়া ও রাইসার। রাজুকের অনুমোদন নেয়নি মাইলস্টোন কর্তৃপক্ষ, দাবি পরিকল্পনাবিদদের, ক্যাম্পাস সরিয়ে নেয়ার আহ্বান। বিমান বিধ্বস্তে সামাজিক মাধ্যমে নানা গুজব, বিভ্রান্তি রোধে গণমাধ্যমে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতের তাগিদ। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে সন্দেহ বিএনপির, ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে হাসিনা, বললেন নাহিদ। বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত, জোয়ারে প্লাবিত উপকূলের কিছু এলাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যু তালিকায় যোগ হলো আরও 2 নাম। সকালে মারা যায় 4র্থ শ্রেণীর শিক্ষার্থী আইমান। তার মৃত্যুর 4.5 ঘন্টা পর মারা গেছে 7ম শ্রেণীর ছাত্র মাকিন। সব মিলিয়ে এখন পর্যন্ত দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 33। এদিকে বার্ন ইউনিটে আহতদের চিকিৎসায় ভারত, সিঙ্গাপুর এবং চীনের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত হয়েছে মেডিকেল বোর্ড। বার্ন ইনস্টিটিউট থেকে একে একে আসছে মৃত্যুর খবর। এবার ফেরানো গেল না 10 বছরের ছোট্ট আইমানকে। মৃত্যুর মিছিলে এদিন যোগ হয়েছে মাকিনের নামও। 21 জুলাই থেকে মৃত্যুর সঙ্গে লড়ে হার মানল সেও। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বার্ন ইনস্টিটিউটে এখনও সংকটাপন্ন অবস্থায় রয়েছে 5 জন, যাদের বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার মতো অবস্থা নেই। এই 40 জনের মধ্যে এই মুহূর্তে আমাদের ক্রিটিক্যাল পেশেন্ট আছে 5 জন, সিভিয়ার পেশেন্ট আছে 10 জন, আর ইন্টারমিডিয়েট গ্রুপে আছে 25 জন। তো এই ইন্টারমিডিয়েট গ্রুপে যে 25 জন আছে তাদের মধ্যে আমরা 10 জনকে পোস্ট অপারেটিভে রেখেছি, আর বাকি 15 জনকে আমরা কেবিনে শিফট করেছি। বার্ন ইনস্টিটিউটে একজন তত্ত্বাবধায়কের অধীনে ভারত, সিঙ্গাপুর ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত হয়েছে মেডিকেল বোর্ড, যাদের পরামর্শের ভিত্তিতে চলছে আহতদের সেবা। এদিকে সংক্রমণ রোধে সর্বসাধারণের প্রবেশে কড়া বিধিনিষেধ আরোপ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। যে কয়জন তাদের মধ্যে 2 জনকে আমরা টিউবে আছে, কিন্তু তারা সজাগ অবস্থায় নিজেরা নিঃশ্বাস নিতে পারছে। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। চোখের পানিতে শেষ বিদায় হলো মাইলস্টোন ট্র্যাজেডিতে মারা যাওয়া মাহিয়া তাসমিম মায়া ও রাইসা মনির। তাদের নিথর দেহ পৌঁছানোর পর শোকের ছায়া নেমে আসে মেহেরপুরের জয়পুর ও ফরিদপুরের আলফাডাঙ্গায়। অন্য 10টা দিনের মতোই শুক্রবারের সকালটা, অথচ দুপ্রান্তের 2 পরিবারের শোক গিয়ে থেমেছে এক কাতারে। মাইলস্টোন ট্র্যাজেডি কেড়ে নিয়েছে ফরিদপুরের রাইসা মনি ও মেহেরপুরের মাহিয়া তাসনিম মায়াকে। মেহেরপুরের মুজিবনগর জয়পুর গ্রাম। ভোর হতেই 5 বছরের ছোট্ট মাহিয়া তাসনিম মায়ার নিথর দেহ পৌঁছায় নানাবাড়ি। পরিবার প্রতিবেশীর মতোই প্রকৃতির মনোভার। দিনের আলোতেও অন্ধকার সবকিছু। বারবার মূর্ছা যাচ্ছিলেন মাহিয়ার মা। আমার মেয়েকে কি ফেরত পাবো আমি? আমার মেয়েকে সেটা হতে পারবে? এখন আমার আসার কথা বলি কি হবে? ফেরত দেবে কেউ? আমার মেয়ে ধৈর্য ধরার মতন অবস্থানই তার নাই। কিছুদিন আগে তার স্বামীকে হারাইছে, তারপরে তার মেয়ে ছিল, মেয়েকেও হারাইছে। তার জন্য সে অত্যন্ত কষ্টের দুঃখের সাথে দাঁড়িয়ে থাকার মতন অবস্থা তার নাই। যারাই মৃত্যুবরণ করছে কারো না কারো আত্মীয়, তো আমরা চাই যে সবাই জান্নাতবাসী হোক, আর পরবর্তীতে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে। এরপর জানাজা শেষে জয়পুর কবরস্থানে শায়িত করা হয় শিশু মাহিয়াকে। মাইলস্টোনে বিমান দুর্ঘটনার সময় সে 2য় তলার শ্রেণীকক্ষে ছিলেন। এদিকে শোকে কাটছে ফরিদপুরের আলফাডাঙ্গা গ্রামের মানুষ। একই ঘটনায় পরপরে পাড়ি জমিয়েছে ছোট্ট রাইসা মনিও। কাফনের কাপড়ে জড়ানো তার নিথর দেহ। অনেক কথা হয়তো বলছি, যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন আমার এসে সবাই মাফ করে দিয়েন। আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন। শনাক্ত করি আমরা
শনাক্ত করার পরেও তারা দেয় নাই। ডিএনএ টেস্ট করছে, ডিএনএ টেস্ট করার পরে এই বিগত 4 দিন পরে আমরা আজকে গতকালকে পেয়েছি। তার পরিবারে যারা রয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ধৈর্য ধারণ করার তৌফিক দেয়। জানাজা শেষে বাজরা কবরস্থানে শায়িত করা হয় রাইসা মনিকে। মাইলস্টোনের ট্র্যাজেডি এখন আর রাজধানীর খবর না, ছড়িয়ে পড়েছে জেলা থেকে গ্রামেও। তানিম রহমান, চ্যানেল 24। উত্তরের দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ক্যাম্পাস সেটি নির্মিত হয়েছে বিমান চলাচলের অ্যাপ্রোচ লাইনের মধ্যে। তাই ক্যাম্পাসটি সরিয়ে নেয়ার দাবি জানিয়েছেন পরিকল্পনাবিদরা। ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে যে স্কুলটি প্রতিষ্ঠার সময় রাজুক থেকে কোনো রকম অনুমোদন নেওয়া হয়নি। দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস, যেটির অবস্থান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই। কিছুক্ষণ পরপরই এই স্কুল প্রাঙ্গণের উপর দিয়ে উড়ে যাচ্ছে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট, কারণ এই অংশটি বিমান চলাচলের অ্যাপ্রোচ লাইনের একটি অংশ, অর্থাৎ এই অংশ দিয়েই রানওয়ে থেকে আকাশে উড়ে যায় বিমান। যেখানেই গেল 21 জুলাই বিধ্বস্ত হয় বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান। এতে নিহত হন অনেকেই, যাদের অধিকাংশই শিশু। দুর্ঘটনার পরপরই অনুসন্ধান চালায় বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স বা বিআইপি। তথ্য বলছে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলের ক্যাম্পাসটি বিমান চলাচলের অ্যাপ্রোচ লাইনের মধ্যে। টেক অফ এবং ল্যান্ডিং, দুই জায়গাতে, মানে বিশাল জায়গা, এই জায়গাতে পুরোটারই কী করা, আমাদের পুরো বিষয়টা নিয়ে তদন্ত করা উচিত। কত ধরনের ব্যর্থ হয়েছে সেই ব্যর্থগুলো অনুসন্ধান করা, এবং এখানে যত ধরনের অ্যাসেম্বলি বিল্ডিং আছে, স্কুল আছে, কলেজ আছে, কেন সেগুলি ভালনারেবল, মসজিদ মাদ্রাসা যেখানে মানুষের জনসমাগম হয় সেগুলিকে ধীরে ধীরে সরাতে হবে। এছাড়া মাইলস্টোনের ক্যাম্পাসটি রাজুকের অনুমোদনে হয়নি বলেও দাবি তাদের। যেই দোতলা ভবনের মধ্যে প্লেনটা হিট করেছে, এই ভবনটা সম্ভবত রাজুকের কাছ থেকে কোনো ধরনের অনুমোদন নেওয়া হয়নি। যদি অনুমোদন না নেওয়া হয়ে থাকে তাহলে এই যে ভবন হয়ে যাচ্ছে অনুমোদন ছাড়া, এবং যখন একটা ভবন অনুমোদন নিয়ে করা হয় তখন যেটা হয় কি, সেই ভবনটা বিএনবিসি এবং ইমারত বিধিমালাকে কমপ্লাই করে কিনা সেটা মেজার করা হয়, রাজুকের সেটা দায়িত্ব। সব দিক বিবেচনা করেই সার্বিক উন্নয়ন কার্যক্রমে হাত দেয়া উচিত বলে মনে করে বিআইপি। এই যে ঢাকা শহরের উন্নয়ন বলি বা উন্নয়ন নিয়ন্ত্রণ বলি, যেখানে এই এলাকায় বিশেষ করে সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। আশেকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। গুজব যেন যে কোনো ঘটনারই আরেকটি দুর্ঘটনা, যার ব্যাপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমের সবখানে। সম্প্রতি বিমান বিধ্বস্তের ঘটনা নিয়েও ছড়িয়েছে নানা রকম গুজব, যা জনমনে সৃষ্টি করেছে বিভ্রান্তি এবং একরকম জটিলতাও কিন্তু এর ফলে তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে মূলধারার মাধ্যমে যেন অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করা হয়, তাহলে এই গুজব রোধ করা যাবে। আরও জানাচ্ছেন সাদবিন শফিক, ক্যামেরায় ছিলেন মেহেদি মিরাজ। কান কানের জায়গায় আছে কি নেই তা না জেনেই চিলের পিছে ছুটে চলা, সামাজিক যোগাযোগ মাধ্যমও দৌড়াচ্ছে সেই তালে। কিছু একটা ঘটতেই অন্তর্জাল জুড়ে ছড়িয়ে পড়া নানা তথ্যে দ্বিধায় পড়ে মানুষ। সম্প্রতি মাইলস্টোন ট্র্যাজেডিও পুড়ছে গুজবের সেই আগুনে। আহত কিংবা নিহতের সংখ্যা থেকে শুরু করে মরদেহ গুম কিংবা পাইলটের উদ্দেশ্য অথবা ইজেক্ট বাটন, গুজবের কারখানা যেন ফেসবুক, ইউটিউব, যে বিভ্রান্তি তৈরি করছে অস্থিরতা, নৈরাজ্য। যেহেতু এই সময় মানুষের মতকে প্রভাবিত করা বেশি সহজ হয়, তাই এই সময় অনেকে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়ায় যেন সে তার পক্ষে মানুষকে নিতে পারে এবং আরেক পক্ষের এগেনস্টে মানুষকে উত্তেজিত করে তুলতে পারে। আবার একই সময় আমরা দেখি এই সময় অনেক ফাইন্যান্সিয়ালি মোটিভেটেড অ্যাক্টরেরও তারা এই পরিস্থিতির সুযোগ নিয়ে এমন সব মিথ্যা কন্টেন্ট তৈরি করে যেটাতে ক্লিক বেশি হয়, ভিউ বেশি হয়, যেটা থেকে তারা আয়ও করতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম নাকি মূলধারার গণমাধ্যম, তথ্যের ক্ষেত্রে তবে কোনটিতে নির্ভরতা, এমন প্রশ্নে বিশ্বাস অবিশ্বাসে দোলাচলে দর্শক। যখন একটা ডিলে হয় ইনফরমেশনে, তখন আমি পাঠক বা দর্শক হিসেবে আমার যে কোনো সোর্স থেকেই ইনফরমেশনটা আমি গ্র্যাব করতে চাই। টিভিও যে খুব একটা বিশ্বাসযোগ্য তাও এই গত বছর জুলাইয়ের মাসে আমরা বুঝতে পারছি
দেখছি যে সেটা খুব একটা বিশ্বাসযোগ্য না। আমি এখন ওই কোনো সোশ্যাল মিডিয়া বিশ্বাস করবো না, আমি কোনো নিউজ চ্যানেলে আমি বিশ্বাস করবো না। দুইটা মিক্স কইরা হচ্ছে আমরা যেটাকে মনে করি যে এটা অ্যাকচুয়ালি বিশ্বাস করা যায় সেটাকে আমরা বিশ্বাস করি। ডিজিটাল মাধ্যমে অপতথ্য নিয়ে কাজ করছেন সিনিয়র সাংবাদিক মিরাজ আহমেদ চৌধুরী। তিনি মনে করেন বড় ঘটনা দুর্ঘটনায় কেবল সরকারি তথ্যের উপর নির্ভর না করে নিজস্ব অনুসন্ধান সক্ষমতা বাড়াতে হবে গণমাধ্যমকে। সঠিক তথ্য দিয়ে এটাকে মোকাবেলা করা, আরেকটা হচ্ছে ভুল তথ্য যেটা আছে সেটাকে মোকাবেলা করা, বলা যে এই তথ্যটা ভুল, কারণ আমরা এই 5 সোর্স থেকে কনফার্ম করেছি, তাতে এটা নিশ্চিত হওয়া যাচ্ছে যে এই তথ্যটা সঠিক না। কাজে ভুল তথ্যকে ভুল বলাটাও আমার মনে হয় এখন সাংবাদিকতার একটা বড় জায়গা। ফ্যাক্ট চেকিং বিশেষজ্ঞ কদরুদ্দিন শিশিরের মতে সরকার ও মূলধারার গণমাধ্যমের প্রতি মানুষের অবিশ্বাস গুজবের হালে দিচ্ছে পানি। সুযোগ বুঝে যার ফায়দা লুটছে রাজনৈতিক গোষ্ঠী। অবিশ্বস্ত বা রাষ্ট্রের পুরো মেকানিজমটা মানুষের কাছে অবিশ্বস্ত। দ্বিতীয়ত সেই সরকারের কাছ থেকে নিয়ে ইনফরমেশন যখন অবিশ্বস্ত মিডিয়া প্রকাশ করতেছে, ফলে সরকারের দেওয়া তথ্য বা মেইন স্ট্রিম তথ্যটার প্রতি মানুষের অনাস্থা থেকে যাচ্ছে। এই কারণে মানুষজন সোশ্যাল মিডিয়াতে কোনো সোর্স যেটা আসলে ক্রেডিবল না, সেটা ভেরিফাইড না, এরপরেও মানুষজন ওটা বিশ্বাস করতেছে। কারণ হচ্ছে তার মতে মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় তথ্য সরবরাহে কালক্ষেপণ ও সমন্বয়হীনতা ছিল গড্ডালিকা প্রবাহে মানুষের গা ভাসানোর প্রবণতাও। কিংবা এখানে হাজির ছিল সর্বোচ্চ কয়েকশো স্টুডেন্ট, তাদেরকে আইডেন্টিফাই করা কয়েক ঘন্টার বিষয়, কিন্তু সেইটাতে কেন এত লেট হলো 2 দিন? সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। আমি যদি 10 জন মাইলস্টোনে বিধ্বস্তের স্থানটি দেখতে আজও ভিড় করেছে উৎসুক জনতা। সকাল থেকেই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় প্রধান ফটক। দোতলা যে ভবনে বিমান বিধ্বস্ত হয়েছে সেটির সামনের খোলা জায়গা টিন দিয়ে ঘিরে ফেলা হয়েছে। বেড়ার মাঝে ফটকের মতো বানানো আছে, সেই জায়গা দিয়ে লোকজন বিমান বিধ্বস্তের স্থানে যাচ্ছেন। তবে এর আগে বুধ এবং বৃহস্পতিবার উৎসুক লোকজন সহ গণমাধ্যম কর্মীদের প্রবেশ বন্ধ রেখেছিল কলেজ কর্তৃপক্ষ। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আরেক স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন যে দেশের সাম্প্রতিক ঘটনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। কিছু গোষ্ঠী এই অবস্থাকে ইস্যু করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। 21 জুলাই দুপুর 1:18 হঠাৎ মাইলস্টোনে আশ্রে পড়ে বিমান বাহিনীর যুদ্ধ বিমান। মুহূর্তে বিধ্বস্ত হয়ে ঝরে যায় অনেক প্রাণ। নিহত হন F-7 বিজিআর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরও। ঘটনার 4 দিন পর নিহত তৌকিরের পরিবারের সাথে দেখা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে শোক ও সমবেদনা জানান তিনি। এর আগে উত্তরায় 3য় শ্রেণীর শিক্ষার্থী শহীদ নুসরাত জাহান আনিকার বাসায় যান স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় স্কুল কর্তৃপক্ষের কোনো গাফিলতি রয়েছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। একটা শিক্ষা প্রতিষ্ঠান যদি বাণিজ্যিক ভিত্তিতে চলে, অর্থ উপার্জন যদি একমাত্র কারণ হয়, আমি মনে করি এই স্কুলের কর্তৃপক্ষ যারা আছে, মানে যারা পরিচালনা আছে, তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। একটা নির্বাচিত সরকারের দায়বদ্ধতা থাকে, কিন্তু অনির্বাচিত সরকারের দায়বদ্ধতা থাকে না। যেই দায়িত্ব আছে নিচ থেকে উপর পর্যন্ত সরকারের উপদেষ্টার বাইরেও, তারও অফিস আদালত সঠিকভাবে করে কিনা এ ব্যাপারে সন্দেহ আছে। দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু শহীদ শিক্ষার্থী সারিয়ার পরিবারের সাথে দেখা করে সহমর্মিতা জানান। যে ফুলটা ফোটেই নেই, সেই ফুলটা শেষ হয়ে গেল, দুর্ঘটনায় শেষ হয়ে গেছে। আমরা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি। কিছু চক্র তো আছে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত চায়, যারা চায় না যে গণতন্ত্রের ধারায় বাংলাদেশ সবাই ফেরত আসে, তারা এই সব ইস্যুকে ইস্যু করে নানান রকমের সমস্যার সৃষ্টি করবে। তবে আমরা মনে করি আমরা বিএনপি, আমরা একটা গণতান্ত্রিক দল, আমরা নির্বাচন করার দল। আমরা মনে করি এইসবকে উত্তরণ করে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারবো। এ সময় নির্বাচন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। আমাদের দেশে একটা নির্বাচন হবে, আর যেটা ফেব্রুয়ারি মাসেই হবে আমরা জানি। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছেন। সুনামগঞ্জে পথসভায় একথা বলেছেন তিনি। এর আগে দুপুরে শহরের কেন্দ্রীয় মডেল মসজিদে জুমার নামাজ শেষে শুরু হয় পদযাত্রা। পরে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আলপাত স্কোয়ারে গিয়ে শেষ হয় পথসভা।
এদিকে সিলেটের চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে পদযাত্রার এনসিপির নেতারা আওয়ামী লীগের সমালোচনা করে বলেছেন, এখনো সংকট শেষ হয়নি, লড়াই সামনে আরও আছে। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বিমানেরও ফিটনেস থাকে না। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে মানুষেরও ফিটনেস থাকে না, রাষ্ট্রেরও ফিটনেস থাকে না। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে। আমরা এই সুনামগঞ্জের মাটি থেকে স্পষ্ট করে জানান দিতে চাই, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী মানুষেরা যতক্ষণ পর্যন্ত আমরা জীবিত আছি ততক্ষণ পর্যন্ত আওয়ামী সেবাদাসদেরকে বাংলাদেশে আমরা আসতে দেব না। ফ্যাসিবাদের কবর রচনা করে এনসিপি উঠে এসেছে, আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে এনসিপি উঠে এসেছে। আপনারা এনসিপির হাতকে শক্তিশালী করুন। আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, পরবর্তী বাংলাদেশে এনসিপির নেতৃত্বে ক্ষমতা জনতার হাতেই আমরা ফিরিয়ে দিব। দল ও জাতির সংকটে কখনো দেশ ছেড়ে পালায়নি জামাতের কোনো নেতা। সকালে ঢাকা মহানগর দক্ষিণের রোকন সম্মেলনে মন্তব্য করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি দাবি করেন যে দলটির কোনো নেতাকর্মীর বিরুদ্ধেই ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পদ দখল এবং নির্যাতনের কোনো অভিযোগ নেই। অনুকূল প্রতিকূল সকল অবস্থায় আলহামদুলিল্লাহ আমরা এই দেশেই আছি। অনুকূল অবস্থায় থাকতে তো কোনো সমস্যা নাই, কিন্তু যখন প্রতিকূলতা দেখা দিবে তখন থাকাটা হলো অনেক চ্যালেঞ্জের। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বলেছেন যে জীবনের শেষ প্রান্তে এসে জাতিকে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চান তিনি। যশোরে সিইসি আরও বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্য অর্জনে সবার সহযোগিতা প্রয়োজন। এ সময় তিনি মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন এবং শোক প্রকাশ করেন। দর্শক, সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পর, সাথে থাকুন। দর্শক, সন্ধ্যা 7টার খবরে আবারও আমন্ত্রণ। আপনারা দেখছেন চ্যানেল 24। এবার জানিয়ে দেব জুলাই অভ্যুত্থান ঘিরে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই। নাইম, এটা বললে মনে হয় বাড়িয়ে বলা হবে না যে যত ভুলে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল এর মধ্যে অন্যতম ছিল মানুষের জীবনের চেয়ে মেট্রো রেল আর বিটিভি প্রীতি বেশি দেখিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং এ কারণে কিন্তু দোলা খেয়াল করে দেখবেন যে সুশীল সমাজ এখন মনে করছে যে সে সময় হাসিনা কিছু সাজানো নাটকও করেছিলেন যা বাস্তবায়নে সহযোগিতা করেছিল তার পাশে থাকা দলীয় কিছু সুবিধাভোগী নেতা। মাহফুজ কামালের রিপোর্টে বিস্তারিত। 24 জুলাইয়ের তৃতীয় সপ্তাহে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে ঝরে যায় 1.5 শতাধিক প্রাণ। ছাত্র জনতার উপর নির্মম হত্যাযজ্ঞে যখন প্রতিটি বিবেকবানের হৃদয়ে রক্তক্ষরণ, তখন 25 জুলাই প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা গিয়েছিলেন মিরপুরে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শনে। যারা একটু আঘাত করলো, এই মেট্রো রেল এভাবে ভাঙচুর করলো, আমি নিন্দা করার ভাষা পাচ্ছি না। সন্তানহারা মায়েদের সান্ত্বনা দেওয়ার বদলে দুর্বৃত্তের হামলার সরকারি সম্পদের প্রতি তার মায়া কান্না, সমালোচনা ঝড় তোলে দেশ জুড়ে। এরকম স্বৈরাচার আমরা কখনো দেখিনি যে তার জনগণের চেয়ে মেট্রো রেলকে বেশি ভালোবাসেন, যে তার নিহত মানুষের চেয়ে বিটিভির জন্য বেশি শোক প্রকাশ করেন। এবং উনি যখন ওটি করেন, উনি যখন কৃত্রিম অশ্রু নিপাত করেন, তখন তার প্রতি তার যে আরও অনুগত দাসরা আছেন তাদেরকে দলবদ্ধভাবে আমরা বিটিভির সামনে দেখলাম, মেট্রো রেলের সামনে দেখলাম। এটি একটি সাজানো নাটকের মতো। এর আগে 18 জুলাই শেখ হাসিনা সমবেদনা জানাতে গিয়েছিলেন পুড়ে যাওয়া বাংলাদেশ টেলিভিশন ভবনে, অথচ ওই দিন আন্দোলনে প্রাণ হারিয়েছিলেন অন্তত 18 জন। এতদিনে এত কষ্টের ফসল সব শেষ করে দিতে চাচ্ছে, এটি হচ্ছে সবচেয়ে বড় কষ্ট। সে সময় শেখ হাসিনার সমবেদনার রাজনীতি নিয়ে কবিতাও লিখেছিলেন একজন নেটিজেন। পরের জন্মে আমি ঠিক মেট্রো রেলই হব, নইলে না হয় ইন্টারনেটের পুড়ে যাওয়া জাদুর বাক্স, পুরো জাতির প্রাণভোমরা যেথায় রক্ষিত থাকে। আমি বিআরটিসি বাসের সিট হব, আমি রাস্তার ডিভাইডারের ভাঙা রেলিং হব, সড়ক ভবনের সামনে দাঁড়িয়ে থাকা গাড়ি হব। তবুও মাগো আমি মানুষ হব না, মানুষ হব না। তার ব্যর্থতা এই জায়গাতেই যে তিনি
লক্ষ লক্ষ কোটি কোটি সৎ মানুষের মধ্যে থেকে কয়েকশো চোরকে বেছে নিতে পেরেছিলেন। এই কয়েকশো চোর বেছে নেওয়া হচ্ছে তার ব্যর্থতা, এবং এই সব কারণেই তার এই পরিস্থিতি হয়েছে। যেখানে তার যাওয়ার কথা সেইখানে না গিয়ে তিনি গিয়েছেন এমন জায়গাতে যে জায়গাতে মানুষ নাই, শুধু যন্ত্র আছে। তার হওয়ার কথা মানুষের বেদনায় আক্রান্ত, তিনি আক্রান্ত হয়েছেন মেট্রো রেলের বগির বেদনায়। এই যে রাজনৈতিক ভুল, এটি তিনি এবং তার দলের লোকেরা মিলে একসঙ্গে করেছেন। রক্তাক্ত জুলাইয়ে কেটে গেছে 1 বছর, তবুও একটিবারও তিনি শোনাননি অনুশোচনার বাণী। বারবার শুনিয়ে চলেছেন শুধু পুলিশ হত্যা আর ষড়যন্ত্রের কাহিনী। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে সমুদ্র। দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এবং অস্বাভাবিক জোয়ারে বেড়েছে নদ নদীর পানি। জোয়ারের পানি ঢুকেছে পটুয়াখালী জেলা শহর সহ 17 এলাকায়। বাউফলের কাছিপাড়া, গালাচিপা সহ বেশ কিছু নিম্নাঞ্চল ও চরাঞ্চলের গ্রাম ডুবে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 10,000 মানুষ। নিম্নচাপের ফলে উত্তাল ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী। দুপুরের দিকে কর্ণফুলী ও হালদা নদীর পানি হু হু করে বেড়ে যায়। নদীর পানি ঢুকে পড়ে জনপদে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন মহানগরীর উত্তর মোহরার বাসিন্দারা। তলিয়ে যায় নদী তীরবর্তী বাজারঘাট ও বাড়িঘর। এদিকে শরীয়তপুরের জাজিরায় পদ্মার ভাঙনে বিলীন হয়ে গেছে পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের আরও 100 মিটার অংশ।